প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসরাইল শেখ, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, যার বিষয় কোড হচ্ছে 66863, টেকনোলজি ইলেকট্রিক্যাল, সপ্তম পর্ব। শুরুতেই তোমাদের একটা কথা আমি বলে রাখি, তোমাদের অ্যাটেন্ডেন্সের একটা লিঙ্ক দেওয়া হয়েছে। ওই লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই যার যার অ্যাটেন্ডেন্স এই ক্লাস টাইমের মধ্যে দিয়ে দিবা। আগে তোমরা যেমন কমেন্ট সেকশনে কমেন্টস করে অ্যাটেন্ডেন্স দিতা, এখন সেটা না করে যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিঙ্কে গিয়ে ওই যে ফর্ম দেওয়া হয়েছে ওই ফর্ম ফিল আপ করে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা এখন থেকে দিবা, এবং সেটা অবশ্যই ক্লাস টাইম পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। ক্লাস টাইমের পরে কিন্তু অ্যাক্টিভ থাকবে না। তো সেই সূত্রে অবশ্যই তোমরা ওই ফর্মে গিয়ে যার যার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা। আজকে আমার লেকচার নাম্বার 6, যেটা তৃতীয় অধ্যায় থেকে হবে। আমার এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে স্বয়ং উৎপাদনকারী ট্রান্সডিউসারের বৈশিষ্ট্য বা ফিচার অফ সেলফ জেনারেটিং টাইপ ট্রান্সডিউসার। ফিচার অফ সেলফ জেনারেটিং টাইপ ট্রান্সডিউসার এই বিষয় থেকে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই আছে পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের কার্যনীতি। পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের কার্যনীতি। এমন কিছু ক্রিস্টাল পদার্থ আছে যেমন রোসেলি সল্ট, কোয়ার্টজ, বেরিয়াম, টিটানেট ইত্যাদি, যার উপরে চাপ প্রয়োগ করে আকৃতির পরিবর্তন ঘটালে এটিতে ভোল্টেজ উৎপন্ন হয়। বিপরীতভাবে এসব ক্রিস্টাল পদার্থের আড়াইতে ভোল্টেজ প্রদান করলে এর আকৃতির পরিবর্তন ঘটে। তার মানে কি বলতেছে যে আমাদের এমন কিছু পদার্থ আছে যেগুলোর উপরে যখন কোনো চাপ প্রয়োগ করা হয়, চাপ প্রয়োগ করে যখন এর আকৃতির পরিবর্তন করা হয়, তখন এর মধ্যে ভোল্টেজ জেনারেট হয় বা ভোল্টেজ উৎপন্ন হয়। কি বলছে? যদি আকৃতির পরিবর্তন করা হয়। সিমিলারলি, যদি এসব ক্রিস্টাল পদার্থের উপরে যখন কোনো ভোল্টেজ প্রয়োগ করা হয়, তখন কি বলছে? এর আকৃতির পরিবর্তন হয়, এবং এগুলো স্বয়ংক্রিয়ভাবে হয় বলেই এটার নাম হচ্ছে সেলফ জেনারেটিং টাইপ ট্রান্সডিউসার। উভয় ক্ষেত্রেই আকৃতির পরিবর্তন এবং ভোল্টেজের পরিবর্তন পরস্পরের সমানুপাতিক। কি বলছে? উভয় ক্ষেত্রেই আকৃতির পরিবর্তন এবং ভোল্টেজের পরিবর্তন পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ আকৃতির পরিবর্তন কতটুকু হবে, ভোল্টেজের পরিবর্তন কতটুকু হবে, এটা পরস্পরের সমানুপাতিক। এ সকল ক্রিস্টাল পদার্থকে পিজো ইলেকট্রিক পদার্থ বলে। এই যে সকল পদার্থের কথা আমরা বললাম, যে সকল ক্রিস্টাল পদার্থের কথা, এ সকল ক্রিস্টাল পদার্থকে কি বলে? পিজো ইলেকট্রিক পদার্থ বলে। এবং এই বৈশিষ্ট্যকে পিজো ইলেকট্রিক ইফেক্ট বলে, এবং এই বৈশিষ্ট্য বা ফিচারকে কি বলে? পিজো ইলেকট্রিক ইফেক্ট বলে। ক্রিস্টালিন পদার্থের এই বৈশিষ্ট্যকে পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসারে ব্যবহার করা হয়। এই ক্রিস্টালিন এই সকল পদার্থকে বা এই পদার্থের এই বৈশিষ্ট্যকে পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসারে ব্যবহার করা হয়। যখন ক্রিস্টালকে সলিড বেস এবং শক্তি সংযোজনকারী বস্তুর উপর স্থাপন করা হয়, তখন এই বৈশিষ্ট্যকে ব্যবহার করা হয়, যা আমরা ইতিমধ্যে চিত্রে দেখতেছি।
তাহলে শুরুতেই পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার কি, আমাদের সেই পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার জানতে হবে, পিজোইলেকট্রিক ইফেক্ট কি, পিজোইলেকট্রিক পদার্থ কি, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে শুরুতেই যদি আমরা বলি যে আমাদের এমন কিছু পদার্থ আছে যে যেমন রোসেলি সল্ট, কোয়ার্টজ, বেরিয়াম টিটানেট, এই সকল পদার্থের উপরে যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং ফোর্স অ্যাপ্লাই করে এর আকৃতির পরিবর্তন করা হয়, তখন এখানে ভোল্টেজ উৎপন্ন হয়। আবার বিপরীতভাবে যদি এই সকল পদার্থের উপরে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় বা ভোল্টেজ প্রয়োগ করা হয়, তাহলে কি হয়? এই সকল পদার্থের আকৃতির পরিবর্তন হয়। এগুলো হয় এই সকল পদার্থের বৈশিষ্ট্য বা ধর্মের কারণে। এবং কতটুকু আকৃতির কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে এর আকৃতির পরিবর্তন, কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করলে এর আকৃতির কতটুকু পরিবর্তন হবে, অথবা কতটুকু চাপ প্রয়োগ করলে এর মধ্যে কতটুকু ভোল্টেজ উৎপন্ন হবে, এটা পরস্পরের সমানুপাতিক হয়। এখন এই সকল ক্রিস্টাল পদার্থকেই পিজোইলেকট্রিক পদার্থ বলে। এই যে যে সকল পদার্থের কথা বললাম, যে সকল ক্রিস্টাল পদার্থের কথা, এই সকল ক্রিস্টাল পদার্থগুলোকেই কি বলে? পিজোইলেকট্রিক পদার্থ বলে। এবং এই সকল ক্রিস্টাল পদার্থের বা পিজোইলেকট্রিক পদার্থের এই বৈশিষ্ট্যগুলোকে পিজোইলেকট্রিক ইফেক্ট বলে। আর এই সকল ক্রিস্টালিন পদার্থের এই বৈশিষ্ট্যকে পিজোইলেকট্রিক ট্রান্সডিউসারে ব্যবহার করা হয়। যখন এগুলো ব্যবহার করে কোনো একটা ট্রান্সডিউসার জেনারেট করা হয়, তখন সেটাকে পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার বলে। এ ধরনের ট্রান্সডিউসারের উচ্চ ফ্রিকোয়েন্সি বা হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো থাকে। এই ধরনের ট্রান্সডিউসারের হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো হয়। তাই এর নীতি এইচ বা হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্সেলেরোমিটার অনুসরণ করা হয়। তাহলে কি বলছে? যে তাই এর নীতি এইচ বা হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্সেলেরোমিটারে অনুসরণ করা হয়। এই প্রয়োগে আউটপুট ভোল্টেজ সচরাচর 1 থেকে 30 মিলিভোল্ট এর মধ্যে থাকে। কি বলছে? এই প্রয়োগে আউটপুট ভোল্টেজ সচরাচর কত থাকে? 1 থেকে 30 মিলিভোল্টের মধ্যে থাকে। এর বড় অসুবিধা হলো এটি স্থির অবস্থা পরিমাপ করতে পারে না। এটার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে এটা স্থির অবস্থা পরিমাপ করতে পারে না। আউটপুট ভোল্টেজ তাপ পরিবর্তনের ফলে পরিবর্তিত হয়। তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি কি? যে এ ধরনের ট্রান্সডিউসারে হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো থাকে। এগুলো হচ্ছে এ সকল ট্রান্সডিউসারের বৈশিষ্ট্য বা পিজোইলেকট্রিক ট্রান্সডিউসারের বৈশিষ্ট্যগুলো। এ ধরনের ট্রান্সডিউসারের উচ্চ ফ্রিকোয়েন্সি বা হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো। এই প্রয়োগে এর আউটপুট ভোল্টেজ সচরাচর 1 থেকে 30 মিলিভোল্ট। এটা স্থির অবস্থা পরিমাপ করতে পারে না। আউটপুট ভোল্টেজ তাপ পরিবর্তনের ফলে পরিবর্তিত হয়। এগুলো কি বলছে? আউটপুট ভোল্টেজের রাশিমালা নিচে দেয়া হলো। আউটপুট ভোল্টেজের রাশি নরমালি যেটা হয় যে E ইকুয়াল টু কিউ বাই সিপি। ইউ ইকুয়াল টু E ইকুয়াল টু কিউ বাই সিপি। এখানে কিউ কি? কিউ হচ্ছে জেনারেটেড চার্জ। কিউ হচ্ছে জেনারেটেড চার্জ, আর সিপি হচ্ছে শান্ট ক্যাপাসিট্যান্স। সরি, এখানে ক্যাপাসিটর লেখা আছে, বাট এটা হবে ক্যাপাসিট্যান্স। তাহলে আমাদের
আউটপুট ভোল্টেজের যে রাশিমালা সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে ই ইকুয়াল টু কিউ বাই সিপি, যেখানে ই হচ্ছে আউটপুট ভোল্টেজ। আমরা যে ইটা দেখতেছি ই হচ্ছে আউটপুট ভোল্টেজ, কিউ হচ্ছে জেনারেটেড ভোল্টেজ এবং সিপি হচ্ছে শান্ট ক্যাপাসিট্যান্স। এবার আসি ট্রান্সডিউসারের গঠন এবং কার্যনীতিতে। আমরা যে চিত্র দেখতে পারতেছি এই চিত্রে একটি পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার দেখানো হয়েছে। একটি পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালকে সলিড বেস এবং ফোর্স শামিং মেম্বারের মধ্যে স্থাপন করা হয়। প্রেসার পোর্টের উপরে পরিমাপ্য চাপ বা প্রেসার প্রয়োগ করা হয়। উক্ত চাপ ফোর্স শামিং মেম্বারের মাধ্যমে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের উপরে প্রযুক্ত হয়। কি বলছে? একটি পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল সলিড বেস এবং ফোর্স শামিং মেম্বারের মধ্যে স্থাপন করা হয়। তাহলে যদি আমরা পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের দিকে তাকাই, এটা হচ্ছে আমার একটা পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। এটাকে কি করা হয়, একটা সলিড বেজের উপরে বসানো হয়। এই যে এটা হচ্ছে আমার একটা সলিড বেজ, এই সলিড বেজের উপরে বসানো হয়েছে এবং এটা হচ্ছে সে আমার ক্রিস্টাল। এটার এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি। এখন এই যে যে ক্রিস্টাল, এই ক্রিস্টালটা কি কোথায় বসানো হয়, একটা সলিড বেজ, এই সলিড বেজের এবং এই যে যে ফোর্স শামিং মেম্বার, এই ফোর্স শামিং মেম্বার এবং এই সলিড বেজ, এই দুইটার মাঝখানে এই ক্রিস্টাল বা পিজো ইলেকট্রিক পদার্থকে কি করা হয়, স্থাপন করা হয়। এবং প্রেসার পোর্টের এই যে যে প্রেসার পোর্ট, আমরা এখানে প্রেসার পোর্ট দেখতেছি, এই প্রেসার পোর্টের উপরে পরিমাপ্য চাপ বা প্রেসার প্রয়োগ করা হয়। যে প্রেসারটা আমরা পরিমাপ করতে পারবো, চাইলেই আমরা প্রেসারটা পরিমাপ করতে পারবো এমন একটা মেজারেবল কি প্রেসার পরিমাপ করা হয়। উক্ত চাপ ফোর্স শামিং মেম্বারের মাধ্যমে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের উপরে প্রযুক্ত হয়। কি বলছে, উক্ত চাপ, যে চাপটা আমরা উপর থেকে অ্যাপ্লাই করতেছি, এই চাপটা শামিং মেম্বার, ফোর্স শামিং মেম্বারের মাধ্যমে আমার এই ক্রিস্টাল পদার্থের উপরে অ্যাপ্লাই করা হয় বা প্রযুক্ত হয়। চাপের মধ্যে রাখা পিজোইলেকট্রিক এলিমেন্টের উপর চাপের মধ্যে রাখা পিজোইলেকট্রিক এলিমেন্টের জন্য এর উপর প্রয়োগকৃত শক্তির একটি অংশ ইলেকট্রিক পোটেনশিয়ালে রূপান্তরিত হয় এবং এটা এলিমেন্টের বিপরীত ফেজে পাওয়া যায়, যা কোনো ক্যাপাসিটরের দুটো প্লেটের চার্জের মতো অবস্থান করে। কি বলছে, চাপের মধ্যে রাখা পিজোইলেকট্রিক এলিমেন্টের জন্য এর উপর প্রয়োগকৃত শক্তির বা প্রয়োগকৃত ফোর্সের একটি অংশ ইলেকট্রিক পোটেনশিয়ালে রূপান্তরিত হয়। অর্থাৎ যখন চাপের মধ্যে যে পিজোইলেকট্রিক এলিমেন্ট আছে, এই এলিমেন্টের উপরে প্রয়োগকৃত শক্তি, আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করি বা যে চাপটা অ্যাপ্লাই করি, এই চাপের বা ফোর্সের একটি অংশ পিজোইলেকট্রিক পোটেনশিয়াল বা পিজোইলেকট্রিক পোটেনশিয়ালে রূপান্তরিত হয় এবং এটা এলিমেন্টের বিপরীত ফেজে অবস্থান করে। এলিমেন্ট বলতে আমার যে পিজোইলেকট্রিক এলিমেন্ট, এই যে পিজোইলেকট্রিক এলিমেন্টগুলো আমরা দেখতেছি, এই পিজোইলেকট্রিক এলিমেন্টগুলোর কথা বারবার বলা হচ্ছে এবং কি বলছে যে এটা এলিমেন্টের বিপরীত ফেজে পাওয়া যায়, যা ক্যাপাসিটরের দুটি প্লেটের চার্জের মধ্যে অবস্থান করে। ক্যাপাসিটরের দুটি প্লেটের চার্জের মধ্যে অবস্থান করে। এই একটা প্লেট এবং এই একটা প্লেট এর মধ্যে অবস্থান করে। এর বাকি প্রয়োগকৃত শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কি বলছে যে একটা অংশ, শক্তির একটা অংশ কি হচ্ছে, আমার ইলেকট্রিক পোটেনশিয়ালে
রূপান্তরিত হচ্ছে। আর যে একটা অংশ থাকে ওই বাকি অংশ কি হয়, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং তা সংকুচিত স্প্রিং এর মতো কাজ করে। সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং রূপান্তরিত হয়ে কি করে, এটা সংকুচিত স্প্রিং এর মতো কাজ করে। যখন চাপ প্রত্যাহার করা হয় তখন তা মূল আকারে আসে এবং এর ইলেকট্রিক চার্জ হারায়। অর্থাৎ যখন আমার ফোর্সটাকে সরানো হয় বা ফোর্সটাকে প্রত্যাহার করা হয় বা চাপটাকে প্রত্যাহার করা হয়, তখন যেহেতু এটা একটা স্প্রিং এর প্রেসার কিন্তু স্প্রিং এর মতো কাজ করেছে বা প্রেসার কিন্তু বা সংকুচিত স্প্রিং এর মতো কাজ করেছে, সেই সূত্রে যখন এর উপর থেকে চাপ সরিয়ে নেওয়া হয় তখন কি হয়, তা মূল আকারে মানে পূর্বের আকারে বা আগের আকারে বা মূল আকারে ফিরে আসে এবং এর ইলেকট্রিক চার্জ হারায়। এই সম্পর্কে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়। সমীকরণটা হচ্ছে কে ইকুয়াল টু মেকানিক্যাল শক্তি হতে রূপান্তরিত ইলেকট্রিক্যাল শক্তি ডিভাইডেড বাই প্রয়োগকৃত মেকানিক্যাল শক্তি, অথবা কে ইকুয়াল টু ইলেকট্রিক্যাল শক্তি হতে রূপান্তরিত মেকানিক্যাল শক্তি প্রয়োগকৃত ইলেকট্রিক্যাল শক্তি। এখানে কে হলো কাপলিং কোএফিসিয়েন্ট। কাপলিং কোএফিসিয়েন্ট এটা হচ্ছে আমার এখানে যে কে এর কথা বলতেছি, এই কেটা। এখন আবার যদি অল্টারনেটিং ভোল্টেজকে এসি ক্রিস্টালে প্রয়োগ করা হয় তবে এটা স্বাভাবিক রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে। কি বলছে, আবার যদি অল্টারনেটিং ভোল্টেজ বা এসি ভোল্টেজকে ক্রিস্টালে প্রয়োগ করা হয় তবে এটা স্বাভাবিক রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে। এখানে স্থির মানের ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য একে উচ্চ ফ্রিকোয়েন্সির অ্যাক্সেলারোমিটার হিসাবে ব্যবহার করা হয়। এখানে প্রতি অ্যাক্সেলারেটিং এর জন্য আউটপুট ভোল্টেজের মান হবে 1 থেকে 30 মিলিভোল্ট। কি বলছে এখানে, প্রতি অ্যাক্সেলারেটিং এর জন্য আউটপুট ভোল্টেজের মান হবে 1 থেকে 30 মিলিভোল্ট। এখানে কোনো বহিস্থ শক্তির উৎস ব্যবহার করা হয় না বলে একে সেলফ জেনারেটিং ট্রান্সডিউসার বলে। অর্থাৎ এখানে একে কি করা হয় না, একে বাইরে থেকে যেহেতু কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় না বা বাইরে থেকে কোনো ফোর্স বা শক্তির প্রয়োগ বা শক্তি দেয়া হয় না বা বাইরে থেকে শক্তি অ্যাপ্লাই করা হয় না, তো সেই সূত্রে এটাকে, অর্থাৎ এর যেহেতু বাইরে কোনো সোর্সের বা শক্তির উৎস ব্যবহার করা হয় না, তো সেজন্য একে সেলফ জেনারেটিং ট্রান্সডিউসার বলে। এই ট্রান্সডিউসার প্রধান অসুবিধা হলো যতক্ষণ চাপ প্রয়োগ করা হয় ঠিক সেই পর্যন্ত এতে ভোল্টেজ উৎপাদিত হবে, পরবর্তী সময়ের জন্য তা সাধারণ চার্জিং ডিভাইসের মতো অবস্থান করে। অর্থাৎ এর একটা অসুবিধা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এর উপরে চাপ প্রয়োগ করা হয় ঠিক ততক্ষণ পর্যন্ত এর মধ্যে ভোল্টেজ জেনারেট হবে। এরপরে যখন এর থেকে চাপ সরিয়ে নেওয়া হবে তখন কি হবে, এটা আবার চার্জহীন একটা ডিভাইসের মতো আচরণ করবে। তাহলে আমরা পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের কাছ থেকে যেটা শিখলাম যে যখন এখানে যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, যেহেতু পিজো ইলেকট্রিক পদার্থের বৈশিষ্ট্য থেকে আমরা জানছি যে যখন এর মধ্যে পিজো ফোর্স অ্যাপ্লাই করা হবে তখন এর মধ্যে ভোল্টেজ জেনারেট হবে, অথবা যখন এর মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে তখন এটার কি হবে, এর মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে, এর আকারের পরিবর্তন হবে। তো সেই সূত্রে আমরা দেখেছি যে এখানে যদি ভোল্টেজ প্রয়োগ করি তবে এটা স্বাভাবিক রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে। যদি এর মধ্যে আমরা অল্টারনেটিং ভোল্টেজ বা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি হয়, এটা স্বাভাবিক রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে। এখানে স্থির মানের ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য একে উচ্চ
ফ্রিকোয়েন্সি অ্যাক্সেলারোমিটার হিসেবে ব্যবহার করা হয়। এখানে প্রতি অ্যাক্সেলারেশনের জন্য আউটপুট ভোল্টেজের মান হবে 1 থেকে 30 মিলিভোল্ট কম। এখানে কোনো বহিঃস্থ শক্তি, যেহেতু এখানে কোনো বাইরের থেকে কোনো সোর্স বা কোনো উৎস ব্যবহার করা হয় না, তো এর জন্য একে সেলফ জেনারেটিং ট্রান্সডিউসার বলে। তো সেই সূত্রে আমরা বলতে পারি পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার একটা সেলফ জেনারেটিং ট্রান্সডিউসার। যে এইখানে আমরা যদি দেখি একটা ইলেকট্রোড, একটা ইলেকট্রোড, এই ইলেকট্রোড এবং এই ইলেকট্রোড ক্যাপাসিটরে নেয় আচরণ করতেছে, যার মধ্যে আমরা এখানে কি ব্যবহার করছি, পিজো ইলেকট্রিক পদার্থ বা পিজো ইলেকট্রিক ক্রিস্টাল ব্যবহার করেছি। এই যে এখানে এটা হচ্ছে আমার সেই পিজো ইলেকট্রিক ক্রিস্টাল, এটা হচ্ছে একটা ইলেকট্রোড, এই যে একটা ইলেকট্রোড, একটা ইলেকট্রোড, এটা তার মানে এই ডিভাইসটা অনেকটা একটা ক্যাপাসিটরে নিয়ে আচরণ করতেছে, যেহেতু একটা ইলেকট্রোড, একটা ইলেকট্রোড, হচ্ছে পিজো ইলেকট্রিক ক্রিস্টাল, যেটা ডাইইলেকট্রিক হিসেবে অনেক সময় আমরা দেখতে পারি বা এখানে এখানে ধরতে পারি। তো সেই সূত্রে যদি আমরা এটাকে একটা ডাইইলেকট্রিক পদার্থ ধরি, তাহলে কি হবে, একটা ইলেকট্রোড, একটা ইলেকট্রোড, তাহলে এটা অনেকটা একটা ক্যাপাসিটেন্সের মতো আচরণ করবে, ক্যাপাসিটরের মতো। যাই হোক, আমরা এই পিজো ইলেকট্রিকের ক্ষেত্রে যখন দেখব, তখন একটা ইলেকট্রোড, একটা ইলেকট্রোড, এখানে আমরা ইলেকট্রিক ক্রিস্টাল ব্যবহার করেছি। এই ক্রিস্টাল ব্যবহার করার ফলে এখান থেকে যখন ফোর্স অ্যাপ্লাই করব, তখন আমার এখানে একটা ফোর্সের ফলে প্রেসার হয়ে এটা একটা সংকুচিত রিং, সংকুচিত স্প্রিং এ নিয়ে আচরণ করবে, এবং তখন এর মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার ফলে একটা পোটেনশিয়াল ডিফারেন্স বা একটা ভোল্টেজ জেনারেট হবে, যে ভোল্টেজটা আমরা এখান থেকে কি আউটপুট ভোল্টেজ E0 আকারে পাবো। E0 আকারে কি এখানে একটা ভোল্টেজ পাবো আউটপুটে। আর যখন এই ফোর্সটাকে সরিয়ে নিব, তখন সেটা আগের অবস্থায় চলে যাবে, যেহেতু একটা স্প্রিং, সংকুচিত স্প্রিং এ নেয়, এটা আমরা দেখেছিলাম। তো জাস্ট এইভাবেই পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার কাজ করে থাকে। এরপরে ফটো ইমিসিভ সেল। ফটো ইমিসিভ সেলটা আমরা আজকে দেখব না, ফটো ইমিসিভ সেলটা আমরা আগামী ক্লাসে দেখব। ঠিক আছে, আজকের মতো সবাইকে ধন্যবাদ। তোমাদেরকে আবারও বলতেছি যে অবশ্যই তোমরা হাজিরাটা ওই যে অ্যাটেন্ডেন্স লিংক আছে, ওই অ্যাটেন্ডেন্স লিংকে গিয়ে দিয়ে দিবা। ঠিক আছে, আগে যেমন কমেন্ট করে তোমরা হাজিরা দিতা, এখন থেকে এইভাবে তোমরা ওই অ্যাটেন্ডেন্স লিংকে গিয়ে